ওনার তো ভোটার আইডি কার্ডই হয় নাই, উনি ভোটারই হয় নাই, মানে তারেক রহমান সাহেব। চিন্তা করেন। সেলুট দিতে চাই ইলিয়াস হোসেনকে। হ্যাঁ, সাংবাদিক কাকে বলে, উনাকেই সাংবাদিক বলে। ইলিয়াস হোসেন সাহেবের কথা বলতেছি, রিয়েল সাংবাদিক, রিয়েল হিরো। জামাতের আমির শফিক রহমান 3 বার কেন হইলো, এটা নিয়ে অনেকের প্রশ্ন, কিন্তু কেউ প্রশ্ন করে না হাসিনা নাকি সারা জীবন কি কইরা আওয়ামী লীগের নেতা থাকে, জিয়ার অযোগ্য উত্তরসূরিরা কি কইরা বিএনপি নেতা নেত্রী থাকে, এই প্রশ্ন কেউ করে না। ওটা করা যাবে না, ওখানে তো পীর সাহেবরা আছে। প্রত্যেকেই আসামি, প্রত্যেকেই মামলায়, এবং তারা যে দুর্নীতি, খুন খারাপি, দেশের মানুষের অকল্যাণে কাজ করেছেন 15.5 বছর একটানা, এর আগে শেখ হাসিনার 5 বছর, সব মিলে দেশবিরোধী কাজ করার কারণে যেহেতু শেখ মুজিব পরিবারের কোনো সদস্যকে বাংলাদেশের মানুষ রাজনীতির মাঠে গ্রহণ করবে না, তাই জিয়া পরিবারের কেউ রাজনীতি করুক সেটাও ভারত এবং আমেরিকা চাচ্ছেন না। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক শ্রোতা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে নাসির বার্তা ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা আজকে দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। জামাতের আমির শফিক রহমান 3 বার কেন হইলো, এটা নিয়ে অনেকের প্রশ্ন, কিন্তু কেউ প্রশ্ন করে না হাসিনা নাকি সারা জীবন কি কইরা আওয়ামী লীগের নেতা থাকে, জিয়ার অযোগ্য উত্তরসূরিরা কি কইরা বিএনপি নেতা নেত্রী থাকে, এই প্রশ্ন কেউ করে না। ওটা করা যাবে না, ওখানে তো পীর সাহেবরা আছে। আমি প্রায় আপনাদেরকে বলি যে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী, তারা দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে। তো জামাতে ইসলামী যদি তাদের দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে, তাইলে তাদের বর্তমান আমির 3য় দফায় কি করে আমির নির্বাচিত হলেন এবং শপথ নিলেন। সবসময় একটা জিনিস জানতাম যে বাংলাদেশ জামাতে ইসলামী তারা দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে। গণতন্ত্রের চর্চা যদি করে, ডক্টর শফিকুর রহমান 3 বার জামাতের আমির কেন হবে? ওখানে কি অন্য কোনো নেতা নেই? আমি ইসলামিক খেলাফতের সংজ্ঞা এবং ক্যারেক্টার নিয়ে একটু লেখাপড়া করেছি। ওই খেলাফতে তারা একজনকে ইমাম হিসাবে দেখে। যদি তারা একজনকে ইমাম হিসাবে দেখে, স্পিরিচুয়ালি যদি কাউকে ইমাম হিসাবে দেখে, ওই ইমামকে তারা আপহোল্ড করতে পারে। 1 টার্ম, 2 টার্ম, 3 টার্ম না, তাকে যে কোনো সময় ওই খেলাফত অর্থাৎ ওই চার্টারে স্পিরিচুয়াল লিডার হিসাবে তাকে তারা 2 বার, 3 বার, 5 বারও করতে পারে। অবাক হইতেছেন আমার স্টাডিতে? এটা শুধু মুসলমান ধর্মেই না, আপনারা ভ্যাটিকানের দিকে তাকান, পোপ, তারা কি 2 বছর পর পর পোপ নির্বাচন করে না? কারণ সে হচ্ছে স্পিরিচুয়াল লিডার। পোপ 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর থাকে, 20 বছর থাকে পোপ। এখন আপনারা বলবেন ভাই জামাতে ইসলাম কি ক্যাথলিক নাকি? না, তারা তাদের পার্টির চার্টার এবং স্ট্রাকচারটা খেলাফতের মতো। তারা বলছে যতদিন আবু বকর জীবিত আছে ততদিন আবু বকর খলিফা, যতদিন উসমান জীবিত, খলিফা ওমর ইবনে খাত্তাব জীবিত আছে উনি খলিফা, ওসমান, আলী একই অবস্থায়। এখন তাই যদি হয় সেক্ষেত্রে আমি আপনি বিতর্ক করে কি করব? ডু আই লাইক ইট? আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, সাবজেক্টটা আমার পছন্দ অপছন্দের কথা না। একজন মুসলমান টুপি মাথায় দিয়েই নামাজ পড়তে হবে। এখন আমার যদি কেউ বলেন ভাই আপনি কি এটা পছন্দ করেন, এই উজু করা, মসজিদে ঢুকতে গেলে উজু করতে হবে, টুপি পড়তে হবে, এটা কি আমার বা আপনার পছন্দের না, কিন্তু এটার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে, এটার প্রতি আমাদের ভালোবাসা আছে। আমি মসজিদে ঢুকতে গেলে আমি উজু করব, আমি মসজিদে ঢুকতে গেলে আমি টুপি মাথায় দেব, আমি মসজিদে ঢুকতে গেলে মসজিদের শৃঙ্খলা, মসজিদের নিয়মানুবর্তিতা আমি ফলো করব। এটা তো সেট আপ করা। এখানে আমি আর আপনি কি করব? আমি মসজিদে যাই, এত শীতের মধ্যে আমার উজু করতে ইচ্ছা করে না, তারপরে আমি করি, উপায় নাই তো। কারণ কি জানেন, যিনি আমাকে তৈরি করেছে এটা তার আদেশ, এটা যদি তার আদেশ হয় আমি জাস্ট মেনে চলি, ওটাকে নিয়ে আমার বিতর্ক তৈরি করার দরকার নেই। এখন ডক্টর শফিকুর রহমান যদি জামাতের আমির 3য়বারের মতো হয় এবং তিনি যদি জামাত ইসলামের স্পিরিচুয়াল নেতা হন, এটা তাদের চার্টার। এখন জামাতের আমির শফিক রহমান 3 বার কেন হইলো, এটা নিয়ে অনেকের প্রশ্ন,
কিন্তু কেউ প্রশ্ন করে না হাসিনা নাকি সারা জীবন কি কইরা আওয়ামী লীগের নেতা থাকে, জিয়ার অযোগ্য উত্তরসূরিরা কি কইরা বিএনপি নেতা নেত্রী থাকে, এ প্রশ্ন কেউ করে না। 84 বছর বয়স, খদ্দরের পাঞ্জাবি, একটা কোটি, পায়ের মধ্যে আবার পামশু, হাঁটতেছে হাঁটতেছে, পৃথিবীর যেখানেই যাইতেছে সম্মান পাইতেছে। কে না চিনে, এক নামে চিনে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ওনাকে নিয়ে যখনই কথা বলে মোহাম্মদ ইউনূসটা লাগায়, মোহাম্মদ শব্দটা লাগায়, ওনার দেশের পরিচয়টায় চলে আসে কি বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ। আর সেই মানুষটার 13টা বাজাইবার জন্য আমরা উইঠা বইরা লাগছিলাম গত 13, 14, 15 মাস, কিচ্ছু করতে পারি নাই। ঠান্ডা মাথার খেলোয়াড় তো, কে কি বললো এগুলা নিয়ে উনি মোটেও চিন্তা করে না। ওইসব ভাববার সময় কোথায় ওনার হাতে বলেন? উনি তো ম্যাক্সিমাম টাইম ব্যস্ত থাকে ওনার পরিবারকে নিয়ে। উনি একবার বলছে না যে আমার ওয়াইফ আমাকে ছাড়া কাউকেই চিনে না, আমার সময় দিতে হয় সেখানে। উনি নিজে সময় দেয় সেখানে, বুঝছেন ব্যাপারটা? আর বাকি সময়টায় ঘুমায়, আর ঘুমের থেকে ওইটা ওই যে দেশ নিয়ে যখন চিন্তা ভাবনা করতে থাকে তখনই যে সাবজেক্টটা সামনে আসে সেইটারই মোকাবেলা করে। অতীত থেকে মানে সেই 8ই আগস্ট থেকে উনি এই পর্যন্ত যা কিছু করছে খুবই ঠান্ডা মাথায় করছে, মিডিয়ার সামনে আইসা বক বক করে নাই। উনি আসার আগেই ভাই ওনার গেম খেলা আরম্ভ হয়ে গেছে। হুট করেই ওনার কাছে ফোন গেল, পৃথিবীর এত মানুষ রাইখা ওনাকেই কেন বাইচা নিল, আর যারা বাইচা নিল আর ওনাকে ফোন দিল উনি সঙ্গে সঙ্গে তো আসলো না, 3 দিন সময় নিছে। যে কোনো জ্ঞানী লোক ভাই কোনো সিদ্ধান্ত নেবার জন্য 3 দিন সময় না, এটা মাথায় রাখবেন। ওই 3 দিনের মধ্যে উনি আগে আইনের বৈধতা বাইর করছে সুপ্রিম কোর্ট থেকে, ওইখান থেকে গ্রিন সিগন্যালটা নিছে যে এই সরকারটা বৈধ, যার জন্য উনি 8 তারিখে আসছে। 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না, সরকার চালাইছে কে ধরে নিতে পারেন জনাব ওয়াকার সাহেবই দায়িত্ব নিছিল। ওনার ভাষণের মাধ্যমে এটাই বোঝা গেছে যে উনিই দায়িত্ব নিছে। কিন্তু তারপরে আবার এই ওয়াকার সাহেব আরেকটা ভাষণে আইসা সবাই কাছে বিতর্কিত হয়ে গেল, কারণ উনি মহামান্য মাননীয় এরকম কোনো কথা না বলেই ডক্টর ইউনূস বলে সম্বোধন করছিল। এবং ওই ভাষণেই মনে হয় উনি বলছিল কিন্তু যদি, এগুলা উনি পছন্দ করে না। বাট ইফ, স্টপ, এনাফ ইজ এনাফ, এরকম অনেক কথা বলছিল। ওনার বডি ল্যাঙ্গুয়েজে সত্যি খুবই ভয় পাইছিলাম, হ্যাঁ হ্যাঁ সরকার না আবার কু হয়ে যায়, এরকম ভয় পাইছিলাম ভাই। কিন্তু তারপরও কিন্তু আমরা এরকম কোনো দৃশ্য দেখি নাই, কিন্তু আমাদের মন থেকে ভয় কাটা গেছে। কিন্তু সে ভয় কিন্তু কাটে নাই অনেকের। এর মধ্যে কিন্তু আমরা ধৈর্যই নিতে পারি তারেক রহমান সাহেবের ভয় কাটে নাই। বাংলাদেশের মধ্যে অদৃশ্য একটা শত্রু আছে, মানে শক্তি, শত্রু যাই বলেন, ওনার জন্য শত্রু ওনারা আছে। এই অদৃশ্য শক্তি কারা আমরা জানি না, উনি প্রকাশ করে নাই। তবে কিছুদিন আগে উনি একটা কথা বলছিল যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, সেটা কি জানেন? মৌলবাদীর উত্থান হয়েছে এই দেশে। আর ওই কথাটার সাথে কেমন জানি একটু মিল পাওয়া যায়, একটু মানে কি অনেক। মৌলবাদীর উত্থান হয়েছে বাংলাদেশে, ভারত থেকে বলে না, এই চ্যানেলগুলো থেকে বলে না। ওই যে ময়ূক রঞ্জন মলম বিক্রেতা, ও তো সারাদিনই এটা চিল্লায় জঙ্গি সরকার, জঙ্গি ইউনূস। ও জঙ্গি ইউনূস তো বলে আওয়ামী লীগের শেখ হাসিনা, হ্যাঁ প্রাক্তন প্রধানমন্ত্রী, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই একই সুরে কথা বলে, তাই না? ওই সুরটা আমাদের পছন্দ হয় নাই। মৌলবাদী, জঙ্গি, এই যে দাড়ির টুপির প্রতি এতটা বিদ্বেষ, হায় হায় বিদ্বেষ, যে বিদ্বেষটা মানায় না 90% মুসলমানের দেশে, এই বিদ্বেষটা একেবারেই ম্যাচ করে না। যাই হোক, ধর্ম নিয়ে কথা বলতে আসি নাই, ধর্ম নিয়ে তেমন কিছু বুঝিও না আমি যেটা বুঝাইতে চাচ্ছি, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, বাস সোজা কথা। এটা আপনাকে ধৈর্য নিতে হবে। সংবিধানে লেখা আছে কিনা আমি জানি না, কারণ ওই পর্যন্ত পড়ার মতো ক্ষমতা আমার নাই, চোখে প্রবলেম। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, এই দেশটা ইসলামিক কান্ট্রি, মুসলমানদের দেশ, এটাই তো স্বাভাবিকভাবে জন্মের পর থেকে এইটাই তো দেখে আইতাছি। কিন্তু অন্য ধর্মের প্রতি আমাদের কোনো বিদ্বেষ আছে? একদম নাই ভাই। এই দেশে সব ধর্মের মানুষ একসাথে বসবাস করে। যাই হোক, এত পাণ্ডিত্য কথা বলার দরকার নাই। যেটা বলতেছিলাম, আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঠান্ডা মাথার খেলোয়াড়, একদম পুরো ঠান্ডা মাথার। আমার মনে হয় না উনি জোরে চিৎকার করে কথা বলে বা কাউকে ধমক দিয়া কথা বলে, কারণ এই ধরনের মানুষ ভাই শুধু ভাবে, কথা খুব কম বলে। উনি ভাবনাটা শুরু করে কই থেকে জানেন? অতীত থেকে। অতীত কেমন ছিল এই দেশটার, এই দেশটা কেন স্বৈরাচারের রূপ নিল, এইটা ভাবে। এবং এই দেশটাকে কোন পথে নিয়ে যাইতে হবে, আলো কোন দিকে, সেইটা ভাবে, আর কিচ্ছু ভাবে না। এর মধ্যে কে আপন কে পর উনি চিনে না। দেখেন না আমাদের এই দেশের রাজনীতিবিদরা একে অপরকে বলে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এদের সঙ্গে হাত মিলায় ফেলাইলো, মানে ধরে নেন বিএনপির সঙ্গে হাত মিলাইছে। আবার বিএনপি বলে জামাতের সঙ্গে হাত মিলাইছে। আবার অনেকে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এনসিপির। আসলে উনি কারোই না। উনি সময়ের সাথে চলতে পারে এবং সময়কে ঠিক জবাব দিতে পারে, কঠিন জবাব দিতে পারে। তো দেখেন কত বড় একটা রাধা চক্করে পড়ে গেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ভয়াবহ একটা বিপদ না, ভয়াবহ বিপদ তো ভাই। কোনটা বিপদ জানেন?
একজন মা, সে মাকে 3 বারের প্রধানমন্ত্রী, উনি হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করতেছে। ওনার ছেলে লন্ডনে বনবাসে আছে, ওইখান থেকে আসতে পারতেছে না। উনি স্ট্যাটাস দিছে কি, উনি স্ট্যাটাস দিয়ে কি জানাইছে, ওনার নিরাপত্তা নাই এবং ওনার সাথে যারা আছে তারা ওনাকে আসতে দেয় না, উনি একা সিদ্ধান্ত নিতে পারে না। এটা মনে রাখেন যে উনি ওনার মাকে দেখার জন্য উনি সিদ্ধান্ত নিতে পারছে না। ওনার আশেপাশে যারা আছে নিশ্চয়ই তারা তার শুভাকাঙ্ক্ষী, ওই শুভাকাঙ্ক্ষীরা ওনাকে আসতে না বলছে। তার মানে কি, মার মুখ দেখবে কিনা শুভাকাঙ্ক্ষীদের কথায় উনি মাইনা নিছে। ব্যাপারটা বুঝছেন, কতটা আবেগকে কন্ট্রোল করছে একজন সন্তান। কিন্তু ওনার এই স্ট্যাটাসটায় একটা বিপদে পড়ে গেছিল বাংলাদেশ, লজ্জায় পড়ে গেছিল বাংলাদেশ। কিছুদিন পরেই এই প্রশ্নটা চলে আসতো, 3 বারের প্রধানমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলেকে বাংলাদেশে আসার সুযোগ করে দিতেছে না ডক্টর ইউনূস, বর্তমান সরকার তার জীবনের নিরাপত্তা দিতেছে না। তার মানে কি, একজন যুবরাজকে আটকায় রাখছে, তাকে দেশে আসতে দিচ্ছে না। কারা তারা? এত বড় প্রশ্নের উত্তর সরকার কিভাবে দিবে? এটা তো লজ্জার ব্যাপার। চারিদিকে প্রশ্ন উঠবে তো, হায় হায় এই দেশে নাকি নির্বাচন হবে, লেভেল প্লেইং ফিল্ড কোথায়? এত বড় দলের একজন নেতা সেই দেশে আসতে পারতেছে না তার মার মুখ দেখার জন্য, মা জীবন মৃত্যুর সাথে লড়াই করতেছে। এই দেশটা কিভাবে নির্বাচন হবে? এই প্রশ্নটা সামনে চলে আসে না? এই বিপদেই ফালাই দিছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। দেখেন, ঠান্ডা মাথায় আন্ডা ভাইজা দিছে, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের পাঠাই দিছে। এসএসএফ বাহিনী চলে গেছে হাসপাতালে এবং হাসপাতালের চারিদিকে ভাই তার কাটার বেড়া, চারিদিকে পুলিশ আছে, র্যাব আছে। আর এই নিরাপত্তাটা শুধু বেগম খালেদা জিয়ার জন্য না, একেবারেই না। এই নিরাপত্তাটা দেওয়া হয়েছে তারেক রহমান সাহেবের জন্য। উনি আসবেন, উনি রওনা দিছেন, শোনা যাচ্ছে আইসা পৌঁছে যাবে ভাই, আসতেই হবে, অন্য কোনো রাস্তা খোলা নাই। সরকার সেই ব্যবস্থাটা কইরা দিছে, আসার জন্য যত রকম কাগজপত্র লাগে, পাস টাস লাগে, সব সরকার কইরা দিছে। কেন কইরা দিছে? ওই যে ওইটার মোকাবেলা করলো যেটা বিপদে ফেলাই দিছিল সরকারে, যে এত বড় দলের নেতা দেশে আসতে পারতেছে না মায়ের মুখ দেখতে, নির্বাচন কি করে হবে? উনি তো নির্বাচন করার সুযোগ পাবে না। দেখেন কত বড় দুর্ভাগ্য, ওনারা নির্বাচন করে 1.5 বছর চিল্লাইছে। এখন শুনলাম, নির্বাচন কমিশন থেকেই শুনলাম, ওনার তো ভোটার আইডি কার্ডই হয় নাই, উনি ভোটারই হয় নাই। মানে তারেক রহমান সাহেব, চিন্তা করেন, নিশ্চয়ই এবার আইসা হয়ে যাবে। দেখেন ওনার এটা তো মোকাবেলা করলো, শুধু এটাই কি মোকাবেলা করলো? এরকম ভাই গত 1.5 বছর একটার পর একটা মোকাবেলা করে যাচ্ছে এবং উনি যেসব কথা দিছে সেই কথাগুলো রক্ষা করছে। এবং এর মধ্যে সবচেয়ে বড় যেটা রক্ষা করছে ভাই, সেটার জন্য আমি এখন একটা থ্যাঙ্কস জানাইতে চাই ভাই, স্যালুট দিতে চাই ইলিয়াস হোসেনকে। হ্যাঁ, সাংবাদিক কাকে বলে, উনাকেই সাংবাদিক বলে। ইলিয়াস হোসেন সাহেবের কথা বলতেছি, রিয়েল সাংবাদিক, রিয়েল হিরো। এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে উনি গত 1.5 বছর না ভাই, আগের থেকেও ভাই লড়াই করতেছে। কিন্তু গত 1.5 বছর যা লড়াই করছে ভাই, একা একা, অন্যদের মুখে শুনি নাই। বহু বড় বড় কুতুবদের দেখছি ভাই টক শো করতে, কিন্তু বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে টু শব্দ করে না। যে একটা প্রশ্ন করে আবার অন্যদিকে চলে যায়। ওনাদের ওই যে একই টার্গেট, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নির্বাচন দিবে কিনা, গদি ছাড়বে কিনা, উনি কি দেশ বেচা দিল, সেন্ট মার্টিন দিয়ে দিল, পোর্ট দিয়ে দিল, এইসব কথাবার্তাই শুনি। কিন্তু দেশে যে বিচারের জন্য দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জবান দিছিল, বিচার, সংস্কার এবং নির্বাচন, বিচারটা তো করলোই। দেখেন কেন আমি ইলিয়াস হোসেনকে থ্যাঙ্কস দিলাম। এই ইলিয়াস হোসেন সাহেব এই বিডিআর হত্যাকাণ্ডের ভাই প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে ব্যক্তিগত যোগাযোগ করছে। শুধু কি ভাই বাইরে না, জেলখানার ভিতরেও উনি যোগাযোগ করছে, সহযোগিতা করছে যতটুকু পারছে ভাই, এবং টাকা পয়সা দিয়েও সহযোগিতা করছে। অনেককে জেল থেকে ভাই বাইর করার জন্য ভীষণভাবে উনি একাই লইয়া গেছে। এই জন্য বললাম ভাই, উনি হচ্ছে খাঁটি সাংবাদিক। এরকম ভাই আমাদের দেশে বেশি না ভাই, 10টা সাংবাদিক থাকতো, সমস্ত চোরটা সোজা হয়ে যেত। হ্যাঁ ভাই, এই চোরটা আইনের ভিতরেও আছে, আইনের বাইরেও আছে, এরা সবাই সাবধান হয়ে যেত। যাই হোক, শেষ পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের এই যে জাতীয় তদন্ত কমিশনার যে রিপোর্টটা দিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে, এটা শুধু ভাই আলোচনার জন্যই কি? এটা বিচার আচার হবে না? এর আসামিরা কোথায়, কারা কারা জড়িত, সবই তো ভাই ওইখানে লেখা আছে। তার মানে কি, এটা একটা ইতিহাস। এই ইতিহাস রচনা করতে পারছে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, অন্য কারো দ্বারা সম্ভব না। কোন নির্বাচিত সরকার যেটা করবে না, এটা তো আমরা বুঝাই ফেলাইছি গত 16 বছরের বেশি করে বুঝছি। দেখেন শেখ হাসিনা ক্ষমতায় আসার ঠিক 25 দিন পর এই বিডিআর হত্যাকাণ্ড টোটালটা প্রি প্ল্যান করা, এবং এর সাথে ভারত জড়িত। এই তদন্ত রিপোর্টে দেওয়া আছে ভাই, ভারত জড়িত, কারণ এখানে হিন্দিতে কথা বলতে দেখছে, মুখ ঢাকা হিন্দিতে কথা বলতেছে, সমস্ত কিছু ভাই সাক্ষী প্রমাণ সহকারে এই রিপোর্ট। এমনও দিন গেছে 8 ঘন্টা সাক্ষীর বয়ান শুনতে হয়েছে, নন স্টপ। সাক্ষী যতক্ষণ বলতে চাইছে ততক্ষণই ওনারা ওগুলা রেকর্ড করছে, অপেক্ষা করছে। যারা নিজের চোখে দেখছে, নিজের কানে শুনছে হিন্দিতে কথা বলতে, তারাও সাক্ষী দিছে। এখন দেখেন কত বড় ব্যাপার। দেখেন ভারতের পত্রিকা, আনন্দবাজার পত্রিকা নিজেরাই রিপোর্ট করতেছে 16 বছর আগে ভারত কি বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, এরকম প্রশ্ন তাদের পত্রিকায় আসতেছে। এটা আরো আলোচনা হবে, আলোচনা থামবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেখেন কতটা ঠান্ডা মাথার, একটুখানি বুঝাইয়া আমি ভিডিওটা শেষ করে দেবো। এই আলোচনাটা কবে আনলো? নভেম্বর মাসের শেষ দিনে। তারপরের দিন কি ডিসেম্বর মাস। এই মাসটা কিসের মাস?
বিজয়ের মাস। কাদের মাস? স্বাধীনতা যুদ্ধের পক্ষে যারা যারা এই বাংলাদেশ স্বাধীন করছে, মানে মুক্তিযোদ্ধা, এই যে ফজলুর রহমান সাহেবের মাস, যে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, উনাদের মাস তো এই মাসটা, তাই না? দেখেন ওই মাসেই এমন একটা রিপোর্ট নিয়ে আসলো পিলখানার, যারা 57 জন অফিসারকে পৃথিবী থেকে বিদায় করলো, এই যে 57 জন অফিসার শহীদ হলো, এর মধ্যে ভাই অনেকেই তো মুক্তিযোদ্ধা। আর এই কিলটা কারা করাইলো? এই রিপোর্টে কি আছে? আওয়ামী লীগের নাম আছে, শেখ হাসিনার নাম আছে, ওর ভাতিজা ওই যে তাপস ওর নাম আছে, আর কার নাম আছে? ওই যে মইনুল। ওই মইনুল তো আপনারা চিনেন না ভাই, এই আমার নোয়াখালীর, ওর উল্টা দিকে ভাই আমার বোনের বাসা, ওর বাসা এইদিকে, আমার বোনের বাসা এইদিকে, মাঝখানে একটা খাল। ওই খালটা ও 111 এর সময় পাকা করছিল। তার ইচ্ছা ছিল এখানে স্পিড বোট দিয়া পর্যটন ব্যবসা করবে, এরকম একটা ধারণা নিছিল তার ভাই, কিন্তু হয় নাই। এ আবার কিন্তু আলু খাওয়াও শিখাইছিল, চাউলের উপরে চাপ কমাইবার জন্য সোনারগাঁও হোটেলে একটা আলুর ফেস্টিভ্যাল করছিল। ওই ফেস্টিভ্যাল নিয়ে অনেক আলোচনা হয়েছে। যাই হোক, এই লোকটাও কিন্তু এটার সাথে জড়িত। তার মানে কি জানেন? প্রশাসনের মধ্যে অনেকেই জড়িত, সবাই নাম এখানে লেখা আছে। আর এই লেখাটা তাদের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে আনলো। একবার খেয়াল করেন তো, দেশি বিদেশি সব রকম চাপকে তোয়াক্কা না কইরা ওনার কাজটা উনি কইরা যাইতেছে। আগামীর কাজগুলো উনি এইভাবেই করবে। শাপলা হত্যাকাণ্ডের বিচারটা সামনে আসবে কিনা, ওনার একটা বক্তৃতার মধ্যে আমি শুনছিলাম এই শাপলা চত্বরের কথা। এই হত্যাকাণ্ডের বিচার উনি করতে চায়। আসলে উনি বলছিল না আমি বড় প্যাকেজ একটা করতে চাই আর ছোট প্যাকেজ, কোনটা চান? কেউ কিছু উত্তর দিতে পারে নাই। ওনার মতো করে উনি একটা প্যাকেজ বানিয়ে নিছে। আর ওই প্যাকেজটা এত ঠান্ডা মাথায় উনি চালায় যাইতেছে যে কে উনাকে মহোদয় কইলো, কে মাননীয় কইলো, কে ফুল স্টপ কইলো, কোনো কিছুই তোয়াক্কা করে নাই। বিদেশির চাপ তোয়াক্কা করে নাই। কাউকে গোনার সময় তো নাই। উনি নাকি রাজনীতি বুঝে না। আরে উনি যদি কিছু না বুঝে, আপনারা বুঝেন ঘোড়ার ডিম। উনি যেটুক বুঝে ওইটুক কইরা দিয়া গেল। এই যে দেশটাকে একটা জায়গায় পৌঁছায় দিয়া গেল, দেখায় দিয়া গেল অন্যায় করলে বাঁচতে পারবি না, তুই যেই হোস না কেন। অন্যায় করলে 100 হাত মাটির তলে ঢুকলে ওইখান থেকে টাইনা বাই কইরা তোর বিচার করুম, এটা বুঝাই দিয়া গেল, এটা শিখাই দিয়া গেল। কিন্তু আগামীতে যারা নির্বাচিত হইয়া এই দেশ চালাইতে আসবেন, তারা এটা পালন করতে পারবেন কিনা, এটা আমরা বুঝা নিব। কারা? আমরা কারা? আমরা ভোটাররা। আমরা তাদেরকেই ভোট দিব যারা আমাদেরকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে পারবে। আমরা তাদেরকেই ভোট দিব। ডক্টর ইউনূস স্যার যে পর্যন্ত আগায় দিয়ে গেল, সবকিছু চিন্তা করেন একবার, ওইখান থেকে আবার শুরু করতে হবে। পিছনে যাওয়ার কোনো উপায় নাই। এই বিচার কার্য চলতে হবে। ওই হ্যাঁ না ভোটের মধ্যে ক খ গ ঘ যা লেখা গেছে ওইভাবে দেশ চলতে হবে। ডক্টর ইউনূস স্যার জাতীয় তদন্ত কমিশন যে ফাইলটা দিছে, ওই ফাইলটা হাতে নিয়ে কি বলছে? নতুন একটা ইতিহাস। উনি সোজাসুজি বলছে অন্ধকার থেকে আমরা আজকে বের হয়ে আসলাম, আজ এক নতুন ইতিহাস রচনা হইলো। হ্যাঁ, অন্ধকার থেকে বের হয়ে আসলাম, তার মানে অন্ধকার থেকে বাইরে হয়ে কোথায় আসলাম? আলোর দিকে আসলাম। এই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্টের মাধ্যমে। কত বড় কথা! শুধু কথা বড় না ভাই, অনেক বড় দায়িত্ব দিয়ে যাচ্ছে আগামীতে আপনারা যারা দেশ চালাইতে আসবেন তাদের মাথার উপরে। আর আপনারা ওই ওজনটা আপনারা নিতে পারবেন কিনা সেটা আমরা বুঝে নেব। আমরা যারা ভোটার, 3 মাস সময় বাকি আছে। আগামী 3 মাসের মধ্যে ভাই কঠিন সময় কোনটা জানেন? কেউ কাউকে মাইনা নিবে না, মাঠে শক্তি প্রদর্শন করা হবে। কারণ কি জানেন? বড় বড় নেতাদের মুখের কথা যা ভাই বলে, এটাকে আপনাদের একটু দেখাবো কিনা জানি না। যাই হোক, না দেখাবো না, আপনারা দেখে নিয়েন। এই যে এক নেতা ভাই জামাতে ইসলামকে পিছন দিক দিয়ে কি জানি করবে, এরকম কথা টক শোতে এসে বলে। আর এটা বলে বলেই আমার কাছে খুশি লাগে। কেন খুশি লাগে? তোরা এই ধরনের কথা যত বলবি ততই ডুববি। চোরাবালিতে দাঁড়ায় রয়েছ তো ভাই, চোরাবালির মধ্যে দাঁড়ায় রয়েছ। যত সমালোচনা করবি, যত খারাপ কথা বলবি, কিচ্ছু যায় আসে না। দেখেন শিশির মনিরকে নিয়ে একটা মেয়ে এসে বলতেছে যে শিশির মনির আমার সাথে ঘুমাইছে, আমার সাথে এই করছে, ওই করছে, পেটে বাচ্চা দিছে। চিন্তা করেন তার মানে কি? কত বড় ষড়যন্ত্র! কিভাবে ষড়যন্ত্র? পরের দিন ওই একই মেয়ে এসে বলতেছে না আমি এটা বলি নাই, আমাকে অমুক একজন কার জানি নাম বললো, সে আমাকে দিয়ে এটা করাইছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন, আশা করি অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, নাসির বার্তা ইউটিউব চ্যানেলের আমাদের নতুন চ্যানেল, আপনারা হয়তো অনেকে অবগত আছেন। তো সবাইকে বলবো আপনারা এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবসময় আপডেট নিউজগুলো আপনারা এই চ্যানেল থেকে পাবেন। আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, পরবর্তী নিউজে হাজির হব। আল্লাহ হাফেজ।